প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা শেষ পর্ব। রায়হান ফাহিমাকে থাপ্পড় মারার পর ফাহিমাকে এক টানে বুকে জড়িয়ে নেয় আর বলে, আর কখনো মুখে এ কথা আনবে না তুমি। আমরা কোনো পাপ করিনি। আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এ আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের প্রথম সন্তান। অবশ্যই তার এই পৃথিবীতে আসার অধিকার আছে। তুমি ভয় করো না, চিন্তাও করো না, আমি তো আছি। আমি আজকে রাফসানের সাথে কথা বলছি। আগামীকালের মধ্যেই বিয়ে করে নিব আমরা। ফাহিমা রায়হানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমরা অনেকেই আছি, ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে নিজের আবেগের বশে বিয়ের আগেই নিজের সব কিছু সঁপে দিই, যেটা মোটেও আমাদের করা উচিত নয়। আমাদেরকে মনে রাখতে হবে, মেয়েদের কাছে তাদের শরীরটা হলো মসজিদের মতো, যেখানে কোনো পাপ বা কোনো কলঙ্ক লাগানো উচিত নয়। ভালোবাসতে অবশ্যই পারবেন, তবে নিশ্চয়ই নিজেকে কলঙ্কিনী বানিয়ে নয়। নিজের ভালোবাসা, নিজের সতীত্ব সব কিছু বিলিয়ে দিবেন না। শুধু বিয়ের পর নিজের স্বামীর জন্য স্বামীর কাছে সঁপে দিবেন। রায়হান যদি ভালো ছেলে না হতো, তাহলে তো সে ফাহিমাকে অস্বীকার করতে পারত, বলতে পারত তুমি তো ভালো মেয়ে না। যে মেয়ে বিয়ের আগেই তার সব কিছু বিলিয়ে দেয়, সে কি করে ভালো মেয়ে হতে পারে? রায়হান তা করেনি। রায়হান তার ভালোবাসার মান রেখেছে। রায়হান রাফসানকে হসপিটালে চলে আসে দেখা করার জন্য, কিন্তু রাফসানের সাথে দেখা হয় না। রাফসানদের মেডিকেল থেকে প্রতি বছর বিদেশে 2 জন করে ডক্টর পাঠানো হয়। সেই বিষয়ে বোর্ড মিটিং চলছে, তাই রাফসানের সাথে রায়হানের দেখা হয়নি। ফাহিমা মন খারাপ করে বসে আছে। নীলা বলে, রায়হান ভাই তো ডাক্তার সাহেবের কাছে গেছে, তুই চিন্তা করিস না। আজ থেকে 3 দিন আগে ফাহিমার যখন পিরিয়ড পুরা দমে বন্ধ হয়ে গিয়েছিল, কয়েকদিন ধরে মাথা ঘোরা বমি বমি ভাব লাগে, তখন সে নীলাকে সব কিছু বলে। নীলা বলে, এত বড় ভুল কি করে করলি? ফাহিমা কান্নায় ভেঙে পড়ে। কাঁদিস না, আগে তোর পরীক্ষা করতে হবে, তুই রায়হান ভাইকে বলে দেখ। ফাহিমা বলে, না, আমি ওনাকে বলতে পারবো না। নীলা ভাবে কি করা যায়। নীলা বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। তারপর নীলা রাফসানের নাম্বারে ফোন করে। রাফসানকে বলে, ডাক্তার সাহেব একটা কথা বলি। রাফসান বলে, বলো। নীলা আবার চুপ হয়ে যায়। রাফসান বুঝে পায় না তার অবুঝ বালিকা এমন কেন করছে। নীলা আমতা আমতা করে বলল, ডাক্তার সাহেব, প্রেগনেন্সি পরীক্ষা করার জন্য একটা ওষুধ লাগবে, বলে ফট করে ফোনটা কেটে দেয়। রাফসান অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। তার অবুঝ বালিকা কি বলল? রাফসান খুশি হয়ে গেল। তাড়াতাড়ি চেম্বার থেকে বেরিয়ে রাফসান রাস্তার পাশে একটি ফার্মেসির দোকান থেকে একটা প্রেগনেন্সির কিট কিনে নেয়। তারপর দ্রুত চলে যায় বাসায়। কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায় নিজের ঘরে। নীলাকে জড়িয়ে ধরে বলে, এত বড় একটা সুখবর, বলনি কেন আমাকে? রাফসান আবার বলে, 1 মিনিট, পিরিয়ড তো তোমার এই মাসেই হয়েছে। আবার রাফসান বলে, এরকম অনেকেরই হয়, সমস্যা নেই, আমি তো আছি, আগে চলো ওয়াশরুমে, টেস্ট করে দেখতে হবে। নীলা বলে, দাঁড়ান, আমি কেন ওয়াশরুমে যাব? আমি তো প্রেগনেন্ট না। তাহলে আমি কেন টেস্ট করাবো? রাফসান বলে, মানে কি? তুমিই তো বললে কি টানতে টেস্ট করাবে বলে। নীলা বলল, টেস্ট তো করাবই, কিন্তু আমি না। রাফসান বলে, তাহলে কে টেস্ট করাবে? নীলা আমতা আমতা করে বলে, ফাহিমা। রাফসান বলে, মানে? নীলা মিনমিন করে বলে, ফাহিমা ও রায়হান ভাই ভুল করে ফেলেছে। ফাহিমা রায়হান ভাইকে বলতে লজ্জা ও ভয় দুটোই পাচ্ছে, তাই আমার কাছে বলেছে। রাফসান কিছুই বলল না। ও চিন্তা করলো রায়হান যদি ওকে বলে তবেই ও কথা বলবে। নীলা চলে গেল ফাহিমার কাছে। ওকে গিয়ে কিটটা ধরিয়ে দিয়ে বলল, চেক করে আয়। ফাহিমা চেক করে ফিরে এসে নীলাকে জড়িয়ে ধরে কাঁদে। নীলা বলল, কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে এসে রায়হান ভাইকে অবশ্যই বলবি। ফাহিমা রায়হানকে বলতে সত্যি খুব লজ্জা ও ভয় পাচ্ছিল। তাই আজ নীলা রায়হানকে বলে, ভাইয়া, ফাহিমার কি যেন হয়েছে, খুব মন খারাপ। তখন ওই রায়হান ফাহিমাকে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে ছাদে পায়। রাফসান চেম্বারে এসে জানতে পারে রায়হান এসেছিল। রায়হানকে ফোন দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে হসপিটালের সামনে আয়। তারপর ফারহানকে ফোন দিল, বলল, 1 ঘন্টা পরে তোর রেস্টুরেন্টে আমি আসছি, তোর সাথে কথা আছে আমার। রায়হান ঝড়ের বেগে চলে আসলো। রাফসান রায়হানকে বলে, এত বড় ভুল তুই কি করে করলি? ফাহিমা না হয় ছোট, কিন্তু তুই তো বড়, এখন সবাইকে কি জবাব দিব? রাফসানের কথায় রায়হান বুঝে যায় রাফসান সব জানে। রায়হান বলে, তুই কিভাবে জানিস? রাফসান বলে, আমাকে তোর ছোট আপু কিট আনতে বলে, প্রেগনেন্সি টেস্ট করাবে বলে। আমি তো মহা খুশি হয়ে কিট নিয়ে যাই। পরে বলে কি তার লাগবে না, লাগবে ফাহিমার। রায়হান বলে, ভাই, ও বলেছিল বাচ্চাটা নষ্ট করে দিবে।
রাফসান রায়হানের দিকে তাকিয়ে বলে, তুই কি বললি? আমি ওকে থাপ্পড় মেরেছি ভাই। এটা তো আমার ভালোবাসার চিহ্ন, আমার অংশ। হ্যাঁ, আমি মানছি আমি ফাহিমাকে এখনও কবুল বলে বিয়ে করিনি, কিন্তু মনে মনে তো সেই কবেই ওকে বউ মেনে নিয়েছি। তাহলে আমার প্রথম বাচ্চাটাকে কেন মেরে ফেলবো? রাফসান বলে, এই না হলে আমার ভাই। দুই ভাই মিলে ফারহানের কাছে যায়। তারপর রাফসান ফারহানকে সব কিছু বুঝিয়ে বলে, ওদের বিয়েটা কালকের মধ্যে আমাদের দিতে হবে। তাতে যে যা মনে হয় করবে, তাতে আমাদের কিছুই করার নেই। ফারহান অমত করে না, কারণ এতে যে ওদেরই বদনাম বেশি হবে। রাফসান ফারহানকে বলে, বাসায় যেয়ে আন্টির সাথে কথা বল, কাল সকালে ফাহিমা আর রায়হানের বিয়ে হবে। রাফসান তার ভাইকে সাথে নিয়ে শপিং মলে চলে যায়। ফাহিমার জন্য সব কিছু কিনে নেয় আর নীলার জন্য অনেক কিছু কিনে নিয়ে বাড়ি আসে। বাবা মা প্রথমে রায়হানের উপর অসন্তুষ্ট হয় যে এত তাড়াতাড়ি কেন বিয়ে করতে চাচ্ছে সে, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়ে হবে। তারা তো মানা করেনি। রাফসান কোনো উপায় না পেয়ে বলে দেয়, মা তোমরা দাদা দাদু হতে যাচ্ছ। রাফসানের মা কথা শুনে নীলাকে যেয়ে জড়িয়ে ধরে। রাফসান বলে, মা তোমরা ভুল বুঝছো, নীলা না ফাহিমা মা হতে চলেছে, তাই তাড়াতাড়ি রায়হান ও ফাহিমাকে বিয়ে দিয়ে দিতে হবে। রাফসানের কথা শুনে ওর বাবা মা চুপ করে সোফায় বসে পড়ে। তারপর রাফসানের বাবা বলে, তুমি যা ভালো মনে করো করো। পরদিন সকালবেলা রায়হান ও ফাহিমার বিয়ে হয়ে যায়। নীলা ও রাফসান মিলে 4 তলায় রায়হানের ঘরটাকে সাজিয়ে দেয়। ফাহিমাকেও নীলা খুব সুন্দর করে বউ সাজিয়ে বাসর ঘরে দিয়ে আসে। ফাহিমা রায়হানের জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। একটু পর রুমে আসে রায়হান। রায়হানকে দেখে ফাহিমা কান্না শুরু করে দেয়। রায়হান কাছে এসে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? ফাহিমা বলে, আপনি তো জানেন খুব ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে করব, কিন্তু আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। রায়হান ফাহিমাকে জড়িয়ে ধরে বলে, তাতে কি হয়েছে, আমরা আমাদের বাচ্চাকে নিয়ে বিবাহবার্ষিকী করব খুব বড় করে। ঠিক আছে, কোনো কান্নাকাটি না, আজকে আমাদের বাসর রাত। ফাহিমা বলে, বাসর রাত তো সেদিনই আপনি সেরে ফেলেছেন। রায়হান বলে, ঠিক আছে, আজ তাহলে আমাদের ফুলশয্যা। যেহেতু আজকে আমাদের বিছানা ফুল দিয়ে সাজানো, তাহলে তো ফুলশয্যাই হলো। ফাহিমা রায়হানের কথা শুনে হেসে দেয়। আজ আবার ভালোবাসায় মেতে উঠল দুই প্রেমিক প্রেমিকা। নীলা ঘরে এসে ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় বদলে ফ্রেশ হয়ে বাহিরে আসে। আর রাফসান এত সময় বারান্দায় দাঁড়িয়ে আছে। নীলা হাতের টাওয়ালটা মেলতে বারান্দায় আসে, দেখে রাফসান বারান্দায় দাঁড়িয়ে আছে। নীলা ধীরে ধীরে রাফসানের কাছে যায়। রাফসান নীলাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আজ রায়হান ও ফাহিমা এক হয়ে গেল, তা আমরাও তো একটা বেবি নিতে পারি। আমাদেরও যদি একটা বেবি থাকতো। বলে। আবার রাফসান বলে, না না না, এখন তোমার বয়স মাত্র 17 বছর, আমরা আরও 1 বছর পর বেবি নিব, ঠিক আছে? নীলা বলে, কেন, ফাহিমাও তো বেবি হবে, আগে আমার বিয়ে হয়েছে, তো আমি কেন বেবি নিতে পারবো না? রাফসান বলে, কারণ তোমার বয়স 17 আর ফাহিমার বর্তমান বয়স 18 বছর। সে আপনার চেয়ে 1 বছরের বড়, কারণ ফাহিমা অ্যাডমিশন দেওয়ার কারণে ওর 1 বছর গ্যাপ ছিল। আর নীলা যেহেতু মফস্বলের মেয়ে, কোনো কিন্ডারগার্টেনে পড়েনি, তাই নীলা সঠিক সময়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। বেবি হবে, তবে আরও 1 বছর পর। এরপর আর কোনো কথা শুনতে চায় না রাফসান, কারণ তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না নীলা। নীলা মুখ ফুলিয়ে রাখে। রাফসান বলে, ঠিক আছে, সত্যি বেবি নিতে চাও, তাহলে চলো এখনই বেবি নেওয়ার কার্যক্রম শুরু করি। নীলা লজ্জা পেয়ে যায়। রাফসান নীলাকে কোলে তুলে বারান্দা থেকে ঘরে নিয়ে আসে। নীলা ও রাফসানের গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখে। আজ আবারও নীলা ও রাফসান নিজের ভালোবাসায় মত্ত হয়। রাফসান গভীরভাবে ছুঁয়ে দেয় তার অবুঝ বালিকাকে। রাফসানদের মেডিকেল থেকে 2 জনকে সিলেক্ট করা হয়েছে বাইরের দেশে যাওয়ার জন্য। তার মধ্যে প্রথমজন হচ্ছে রাফসান আর দ্বিতীয়জন হচ্ছে তানভীর। প্রথমে এই জায়গায় জুবায়েরকে নেওয়া হতো, কিন্তু জুবায়ের আজ থেকে 10 দিন আগে দেশের বাহিরে পাড়ি জমিয়েছে। জুবায়েরের পক্ষে আর সম্ভব ছিল না নীলাকে এইভাবে দেখা, তাই জুবায়ের তানভীরের সাথে কথা বলে, সব কিছু খুলে বলে। তানভীরকে জানায় সে আর পারছে না তার ভালোবাসার মানুষটিকে এইভাবে অন্য মানুষের সাথে দেখতে, তাই সে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকায় তার বাবা মায়ের কাছে সে চলে যাবে। তানভীরও তাকে বুঝিয়েছে এটাই ভালো হবে, সে যেন তার জীবনের পথে এগিয়ে যায়। জুবায়ের জীবনে যেন বিশেষ কেউ একজন আসে। আজ 10 দিন হলো এই হসপিটাল থেকে চলে গিয়েছে আমেরিকায়। জুবায়ের যাওয়ার আগের দিন হঠাৎ করে তানভীরকে বলে, শেষবারের মতো ভালোবাসার মানুষটিকে কিভাবে দেখবে। জুবায়ের বুঝে পায় না, তাই সে সহযোগিতা নেয় তানভীরের। তানভীরকে সে জানায় শেষবারের মতো সে তার ভালোবাসার মানুষটিকে দেখতে চায়। তানভীর রাফসানকে ফোন করে বলে,
তার বাসায় তাদের সবার দাওয়াত, সে যেন অবশ্যই ভাবিকে নিয়ে আসে। তানভীরের মা আর বোন আছে তানভীরের বাসায়। তানভীর এখনও বিয়ে করেনি। সেদিন তানভীরের বাসায় রাফসান নীলাকে নিয়ে যায়, আর তানভীর আরও 2-4 জন বন্ধু বান্ধব কলিগকে দাওয়াত করে, যাতে রাফসান সন্দেহ না করে। কিন্তু অত্যন্ত চালাক রাফসান ঠিক বুঝে যায় যে জুবায়ের চলে যাচ্ছে বিধায় তানভীর এই কৌশলে নীলাকে এখানে নিয়ে এসেছে। নীলা আসার পর থেকে জুবায়ের এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা বারবার তার ডাক্তার সাহেবকে বলছে, চলুন না, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। রাফসান বলে, খাওয়া দাওয়ার পরই চলে যাব। সবাই মিলে খাওয়া দাওয়া করে। সর্বশেষ জুবায়ের এসে রাফসানের হাতে হাত মেলায় আর বলে, দোস্ত, সারা জীবনের জন্য চলে যাচ্ছি দেশ ছেড়ে, পারলে আমাকে মাফ করে দিস। হয়তো না জেনে তোর মনে অনেক কষ্ট দিয়েছি। রাফসান বুঝতে পারে না প্রথমে জুবায়ের কি বলছে। তারপর জুবায়ের বলে, সে দেশের বাইরে একেবারে সেটেল হয়ে যাচ্ছে, আমেরিকাতেই তার বাবা মায়ের কাছে। রাফসান জুবায়েরকে প্রশ্ন করে, হঠাৎ এই সিদ্ধান্ত? জুবায়ের বলে, নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে দেখে তিলে তিলে মরার চেয়ে চলে যাচ্ছি, শুধু যাতে তাকে দেখে আর কষ্ট না পেতে হয়। ওই যে কথায় বলে না, চোখের আড়াল তো মনের আড়াল, তাই আমি মনের আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছি। রাফসান জুবায়েরের কষ্টটা বুঝতে পারে। আসলে ভালোবাসা এমনই, যে যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখলে সত্যি সহ্য করা বড়ই কষ্টকর। জুবায়ের নীলাকে বলে, ভালো থেকো, আর রাফসানের সাথে খুব সুখে থেকো। সেদিন থেকে আর জুবায়েরের সাথে কোনো কন্ট্যাক্ট নেই রাফসানের। জুবায়ের চলে যায়, পাড়ি জমায় সুদূর আমেরিকায়। রাফসান ও নীলা একই সঙ্গে যাবে আমেরিকায়, কারণ রাফসান বিয়ের পর হানিমুনে যায়নি। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু নীলার পরীক্ষা শেষ, সে নীলাকে নিয়ে যাবে সঙ্গে। যেহেতু নীলা রাফসান হানিমুনে যায়নি, তাই এটা তাদের হানিমুনও হয়ে যাবে। নীলা বলে ফাহিমা ও রায়হান ভাইকেও সঙ্গে নিতে, কিন্তু রাফসান জানায় ফাহিমা যেহেতু প্রেগনেন্ট, তাই তার কোনোভাবে প্লেনে ওঠা যাবে না। নীলার বাবা মা বর্তমানে আমেরিকাতেই আছে। তারা ভীষণ খুশি হয় মেয়ে জামাই এই দেশে আসবে জন্য। আর 10 দিন পর রাফসান ও নীলার ফ্লাইট, তারা চলে যাবে আমেরিকার উদ্দেশ্যে। তানভীর মনে করে জুবায়েরের একটি খুব ভালো ছেলে। আগে জুবায়েরকে তানভীর খারাপ ছেলে ভাবত। জুবায়েরকে পরে বুঝতে পারে, জুবায়ের তো কোনোদিন কোনো মেয়ের সাথে নোংরামি করেনি। হ্যাঁ, সে যা করতো ফ্ল্যাট টাইপের, হাসতো, মজা করতো, এই পর্যন্ত। কই কখনো তো কোনো মেয়ের সঙ্গে তাকে খারাপ চরিত্রের কোনো কিছু দেখেনি তানভীর। তানভীর জুবায়েরকে জানায় 10 দিন পর সে আমেরিকায় আসছে। জুবায়ের বলে, ঠিক আছে, তুই এখানে এসে আমার কাছেই থাকবি। তানভীরও রাজি হয়ে যায়। তানভীর মনে মনে ভাবে, অনেক দিন পর জুবায়ের একটু স্বাভাবিক হয়েছে। সে বলে রাফসানও আসছে, কিন্তু নীলার কথা সে বলে না। ও ভাবে আরও কষ্ট পাবে ছেলেটা। একটু স্বাভাবিক হয়েছে, থাক না, স্বাভাবিক হয়েই তার জীবনে। জুবায়ের কাঁপা কাঁপা কণ্ঠে তানভীরকে জিজ্ঞেস করে নীলার কথা, সে কেমন আছে। তানভীর বলে, খুব ভালো আছে, তুই ওর চিন্তা বাদ দে, সামনের দিকে তাকা। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করে। তারপর জুবায়ের থেকে তানভীর বিদায় নিয়ে ফোন কেটে দেয়। নীলা ও রাফসান আজকে আমেরিকা যাচ্ছে। সবার থেকে বিদায় নিয়ে ওরা রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। নীলা জীবনে কখনো প্লেনে ওঠা তো দূরের কথা, এয়ারপোর্টও দেখেছিল না। এয়ারপোর্ট দেখে নীলা খুশিতে আত্মহারা হয়ে যায়, আর রাফসানকে জড়িয়ে ধরে বলে, আমার খুব আনন্দ হচ্ছে। রাফসান বলে, হ্যাঁ অবশ্যই, প্লেনে উঠলে তোমার আরও ভালো লাগবে। নীলা প্লেনে ওঠার পর প্লেনের ঝাঁকিতে ওর বমি লাগে। রাফসান বলে, তোমার প্রথমবার, এজন্য একটু খারাপ লাগছে। রাফসান নীলাকে একটু ওষুধ খাইয়ে দেয় আর বলে, চোখ বন্ধ করে শুয়ে থাকো। প্লেন এসে ল্যান্ড করে আমেরিকার এয়ারপোর্টে। নীলা, তানভীর, রাফসান সবাই নেমে দাঁড়ায়। নীলার বাবা মা নিতু চৌধুরী ও রফিক চৌধুরী রওনা হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। একমাত্র মেয়ে ও মেয়ের জামাইকে ফুল দিয়ে বরণ করে নেন স্বামী স্ত্রী দুজন। তানভীরকেও বলেন তাদের বাসায় যেতে, কিন্তু তানভীর জানায় সে পরে এসে দেখা করে যাবে। তানভীর সোজা চলে যায় জুবায়েরের দেওয়া ঠিকানায়। জুবায়ের তানভীরকে দেখে বুকে জড়িয়ে নেয়, বলে, বন্ধু, আসতে কোনো অসুবিধা হয়নি? জুবায়েরের প্রশ্ন করে, আর কে এসেছে? তানভীর বলে, রাফসান এসেছে। শুধু নীলার কথা বলে না। মেডিকেল কলেজের জন্য রাফসান, তানভীর ও জুবায়েরের দেখা হয়। বর্তমানে জুবায়ের যেই মেডিকেলে আছে সেই মেডিকেলের কাজেই এসেছে রাফসান ও তানভীর। রাফসান বলে, আমি বুঝি ভাই, ভালোবাসার কি কষ্ট। তুই নীলাকে প্রচণ্ড ভালোবাসিস, তবে একটা কথা মাথায় রাখিস, যার ভাগ্যে যা লেখা থাকে তাই হবে। তোর ভাগ্যে যদি আল্লাহ অন্য কিছু লেগে থাকে, অবশ্যই সেটা হবে, এবং নিয়তি আমাদের সবাইকেই মেনে নিতে হয়। কথা বলে রাফসান বাইরে চলে যায়।
রাফসানের ফোনে ফোন আসে। ফোন করে নীলা বলে রাফসানকে দ্রুত বাসায় আসতে। রাফসান ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি গাড়ি এসে রাফসানকে ধাক্কা দেয়। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জুবায়ের ও তানভীর এক চিৎকার দিয়ে ওঠে আর দৌড়ে চলে যায় রাফসানের কাছে। রাফসানকে খুব দ্রুত হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানায় রাফসানের অবস্থা খুবই খারাপ, হয়তো সে আর বাঁচবে না। রাফসানের অল্প অল্প জ্ঞান আছে। রাফসান জুবায়েরকে হাতের ইশারায় কাছে ডাকে। জুবায়ের কাছে ডেকে বলে, ভাই, আমার কলিজা, আমার জান, আমার নীলা, তোকে দিয়ে যাচ্ছি। তোর জীবন দিয়ে হলেও ওকে দেখিস, কখনো অবহেলা করিস না, সবসময় ভালোবাসায় রাখিস। জুবায়ের বুঝতে পারে না রাফসান তাকে কি বলছে। জুবায়ের শুধু বলে, রাফসান, তুই ঠিক হয়ে যাবি ভাই, চিন্তা করিস না, তোর ভালোবাসা তোরই থাকবে। রাফসান বলে, না ভাই, সেটা কখনোই সম্ভব না। শুধুমাত্র তোকে বলছি এজন্য, আমি জানি তুই ওকে খুব খুব ভালোবাসিস, তাই আমার ভালোবাসাটাকে আমি তোকে দিয়ে গেলাম। খুব যত্ন করে গড়ে তোর বুকের মাঝখানে ভরে রাখ। তানভীর, জুবায়ের, রাফসানের প্রত্যেকটি কথা শুনে তানভীর যেন বাকরুদ্ধ হয়ে যায়। রাফসান অ্যাক্সিডেন্টের কথা শুনে দৌড়ে চলে আসেন রফিক চৌধুরী ও মিতু চৌধুরী। নীলা এসে কান্না করতে করতে অস্থির হয়ে যায়। নীলা তানভীর ও জুবাইরকে বলে, ভাইয়া, ওনাকে সুস্থ করে দিন, ওনাকে ছাড়া আমি বাঁচব না। একটি মেয়ে কতখানি ভালোবাসতে পারে তার স্বামীকে, তা নীলাকে দেখলে বোঝা যায়। নীলার কান্নায় পুরো হসপিটালের বাতাস যেন ভারী হয়ে গিয়েছে। নার্স, ডক্টর সবাই নীলার পাগলামি দেখেছে। নীলা নিজের দুই হাতে নিজের চুল ছিঁড়ছে, হাতের চুড়িগুলো বেঁধে বেঁধে নীলার হাত কেটে রক্ত পড়ছে। নীলার বাবা মা নীলাকে যতই চেষ্টা করছে ধরে রাখতে পারছে না। নীলা পাগলামি করতে করতে এক পর্যায়ে জুবাইরের কাছে চলে যায়, যে জুবাইরকে অনুরোধ করে, ভাইয়া, ওনাকে বাঁচিয়ে দিন, উনি মারা গেলে আমি আর বাঁচতে পারবো না। ভাইয়া, ওনাকে সুস্থ করে দিন না। ভাইয়া, আমার পৃথিবী উনি, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। ভাইয়া, দিন না ওনাকে সুস্থ করে, আপনার বন্ধুকে সুস্থ করে দিন না। তানভীরকে যেয়ে বলে, ভাইয়া, ভাইয়া, আপনি তো জানেন আমি ওকে অনেক ভালোবাসি ভাইয়া, সুস্থ করে দিন না ভাইয়া, দয়া করুন আমার উপর, ওকে ভালো করে দিন ভাইয়া। নীলার পাগলামি দেখে তানভীর ও জুবায়ের চোখের পানি আটকে রাখতে পারে না। নীলা চিৎকার করতে করতে নিজের জ্ঞান হারায়। আসলে ভালোবাসা অনেক মর্মান্তিক। নীলার ছোট্ট হৃদয় যেখানে রাফসানের বসবাস, সেই নীলা যদি রাফসানকে হারিয়ে ফেলে তাহলে কিভাবে বাঁচবে? তানভীর ও জুবায়ের সঙ্গে সঙ্গে নীলাকে ধরে। তানভীর স্পর্শ করে না, জুবায়েরও নীলাকে ধরে না। তার বাবা মাকে ডাক দেয়। তার বাবা মা আসার পর নীলাকে ধরে বেডে দেওয়া হয়। তানভীর ও জুবায়ের বুঝে যায় রাফসান মারা গেলে শিওর নীলাও মারা যাবে, কারণ নীলার হৃদয়ের স্পন্দন খুব আস্তে আস্তে চলছে। জুবায়ের তানভীরকে জড়িয়ে ধরে ভাবলে, ভাই, আমি এখন কি করব? আমার কি করা উচিত? কান্নায় ভেঙে পড়ে জুবায়ের। তানভীর বলে, জুবায়ের, নিজেকে শক্ত কর। রাফসান তোকে নীলার দায়িত্ব দিয়েছে, ওকে ভালো রাখতে বলেছে যে কোনো পরিস্থিতিতে। তোকে ভালো রাখতে হবে ওকে। আমি তো আর রাফসান। জুবায়ের বলে, আমি তো আর রাফসান না। তানভীর বলে, আমার কাছে একটি বুদ্ধি আছে। কি? তানভীর জুবায়েরকে বলে, তোর চেহারা প্লাস্টিক সার্জারি করে যে কোনো মূল্যে রাফসানের মতো বানিয়ে দিতে হবে, তাহলে আর নীলা বুঝতে পারবে না ও রাফসানকে ভালোবেসে, তখন ও রাফসানকেই পাশে পাবে। জুবায়েরের মনে পড়ে নীলা বলেছিল একদিন ও ঘুম থেকে উঠে রাফসানের চেহারা দেখে, আবার ঘুমাতে যাওয়ার আগে রাফসানের চেহারা দেখে। তাহলে রাফসানের চেহারাটা ওর কাছে সব কিছু। জুবায়ের মেনে নেয় নীলাকে বাঁচাতে হলে এছাড়া কোনো রাস্তা নেই। তানভীর রফিক চৌধুরী ও নিতু চৌধুরীর সাথে এই বিষয়ে সমস্ত আলাপ করে। নিতু চৌধুরী ও রফিক চৌধুরী বলে, আমার সন্তানকে বাঁচাতে হলে যে সিদ্ধান্ত তোমরা নেবে তাই হবে। রাফসান মারা গিয়েছে, অথচ এই খবর জানে না নীলা। নীলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়। রাফসানের দাফন শেষ করে চলে আসে তানভীর ও জুবায়ের। রফিক চৌধুরী শোকাহত। মেয়ের জীবনে ভালোবাসা এসেছিল 16 বছর পরে। সেই ভালোবাসার মানুষও মাত্র 4 মাস হলো। 4 মাস পরে মারা গেল রাফসান। হয়তো তার মেয়ের কপাল খারাপ। জুবায়ের রফিক চৌধুরীকে সান্ত্বনা দেয়, আঙ্কেল, ভেঙে পড়বেন না, আমরা তো আছি। আজ জুবায়েরের অপারেশন করা হলো। রাফসানের চেহারা দেওয়া হয়। জুবায়ের বেডে শুয়ে আছে। নীলাকে জুবায়েরের রুমে আনা হয়েছে, কারণ নীলা পাগলামি করছিল রাফসানকে দেখবে বলে। নীলাকে নিয়ে আসা হয়েছে জুবায়েরের কেবিনে। নীলা ভাবছে এটাই তার রাফসান। নীলা দৌড়ে গিয়ে জড়িয়ে কান্না করতে থাকে। জুবায়েরের বুক যেন শীতল হয়ে যায়। জুবায়েরের মুখে ব্যান্ডেজ করা আছে, যেহেতু প্লাস্টিক সার্জারি করা হয়েছে, অপারেশন করা হয়েছে। তানভীর বুদ্ধি করে যে পারফিউম রাফসান ইউজ করতো, যে পোশাক রাফসান পরতো, সেগুলোই বাসা থেকে নিয়ে এসেছে ঋতু চৌধুরীকে দিয়ে। আর সেই পোশাকগুলোই পরে আছে বর্তমানে জুবায়ের। অবুঝ নীলা বুঝতেও পারল না এটা তার হাজব্যান্ড রাফসান না, এটা জুবায়ের।
জুবায়েরের বুকে যখন নীলা ছিল, জুবায়ের আবেশে তার চোখগুলো বন্ধ করে নেয়। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর রাফসানকে বলে, রাফসান, তোকে অনেক ধন্যবাদ আমার জীবনে আবার আমার ভালোবাসার মানুষটিকে দেবার জন্য। ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য আজ 4টি মাস অনেক কষ্ট পেয়েছি। তুই হয়তো নিজের জীবন দিয়ে তাকে আমাকে দিয়ে গিয়েছিস। এটাই হয়তো ভাগ্যের লিখন। তুই ঠিকই বলেছিলি। আল্লাহ যার ভাগ্যে যা লিখে থাকে। আমার ভাগ্যে হয়তো 4 মাস পর পাওয়ার কথা ছিল এই নীলাকে। তাই আমি 4 মাস পর পেয়েছি। আমি চাই আল্লাহ আমার বুকে সারা জীবন নীলাকে রেখে দিক। হয়তো তোর চেহারা নিয়েই বেঁচে থাকবো, তবুও মনটা তো আমার, ভালোবাসা তো আমার। আমার ভালোবাসার মানুষটি তোর চেহারাকে ভালোবেসে আমার সঙ্গে থাক। এতেই যেন আমার সুখ, আমার শান্তি। হায় রে ভালোবাসা, নিজের চেহারা বিসর্জন দিয়েও নিজের ভালোবাসার মানুষটিকে পেতে এত আকুলতা জুবায়েরের। জুবায়েরের ভালোবাসা দেখে কিছুই করার নেই। যে মেয়ে জুবায়েরের মতো মানুষের ভালোবাসা পাবে তাদের ভাগ্য আসলেই খুব ভালো। যে জুবায়ের নীলার শরীরটাকে না, নীলার অন্তরটাকে ভালোবেসেছে। জুবায়ের যদি নীলার শরীরটাকে ভালোবাসতো তাহলে সে একবার ভাবতো রাফসানের স্ত্রী ছিল সে, মেনে নিত না। জুবায়ের ভালোবেসেছিল নীলা, নীলার নিষ্পাপ মুখ ও নীলার অন্তর। জুবায়ের দেখেছে নীলার পৃথিবী ছিল রাফসান। একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে তার স্বামীকে। জুবায়েরও আশা ছিল যে নীলা শুধু তাকেই ভালোবাসবে। হ্যাঁ, নীলা এখন শুধু তাকে ভালোবাসে, কিন্তু রাফসানের রূপে। জুবায়েরের এখন এসব নিয়ে ভাবে না। আজ 15 দিন পর জুবায়ের বাড়িতে ফিরল। এখন তার মুখের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। নীলা জুবায়েরের সঙ্গে ভীষণ খুশি আছে। জড়িয়ে ধরে ঘুমায় জুবায়েরের বুকে, মুখ লুকিয়ে ঘুমায়। বুকের মধ্যে নাক ঘষে, তবুও জুবায়ের কোনো রেসপন্স করে না। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। নীলা বলে, আপনার কি হয়েছে? আপনি কেন আমাকে আগের মতো ভালোবাসেন না? কেন আমাকে আদর করেন না? আমাকে কেন কাছে টানেন না? আমি কি কোনো অন্যায় করেছি? আপনি কি আমার উপর রাগ করেছেন? জুবায়ের বুঝতে পারে নীলা তার কাছে কি চাচ্ছে। অসহায় নিরুপায় জুবায়ের কোনো কথা বলে না, আস্তে করে বারান্দায় উঠে যায়। নীলাও তার পিছু পিছু যায়। জুবায়ের বলে তার শরীর খারাপ লাগছে। নীলার কোনো কথা বলে না, মন খারাপ করে ঘরে চলে আসে। জুবায়ের পরের দিন তানভীরের সাথে এ বিষয়ে আলাপ করে। সে বলে, আমি কিভাবে নীলাকে স্পর্শ করব? তুই বল, আমি তো জানি আমি তাকে বিয়ে করিনি। যতই আমি রাফসানের চেহারা নিয়ে থাকি, আমি তো তার হাজবেন্ড না। এই স্পর্শে তো গুনাহ হবে। এত বড় পাপ আমি কিভাবে করব? জুবায়ের এসবের কথা শুনে তানভীর রফিক সাহেবকে কল করে। রফিক সাহেব সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রফিক সাহেব চিন্তা করেন কথা ঠিক। রফিক সাহেব বাড়িতে এসে নীলার সাথে কথা বলে। নিতু চৌধুরী ও রফিক সাহেব নীলাকে বোঝান, যেহেতু এখানকার লোকজন তাদের বিবাহ দেখেনি, তাই তাদের ইচ্ছা হয়েছে যাতে মেয়ে জামাই তাদের সামনে আবার বিয়ে করেন। নীলা খুশিতে রাজি হয়ে যায়। আর জুবায়েরের ভীষণ খুশি হয় এই সিদ্ধান্তে। আজ আবার নীলা ও জুবায়েরের বিয়ে হলো। আজকে সবাইকে সাক্ষী রেখে নীলাদের বাসায় নীলা ও জুবায়েরের বিয়ে হয়। তানভীর নীলার ঘরটা পুরো বাসর ঘরের মতো সাজিয়ে দিয়েছে। নিতু চৌধুরী মেয়েকে নতুন বইয়ের মতো করে সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। নীলা অপেক্ষা করছে বাসর ঘরে জুবায়েরের। জুবায়ের বাসর ঘরে ঢুকে নীলাকে দেখে জুবায়েরের হার্টফেল করার মতো অবস্থা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই নীলা তার হলো এতদিন পর। সে তার ভালোবাসার মানুষটিকে আপন করে পেল। নীলা জুবায়েরকে প্রশ্ন করে, আমাকে কেমন লাগছে? জুবায়ের নীলাকে চুমু খায় আর বলে, আমার জান সব সময় সুন্দর। চাঁদের কলঙ্ক আছে, আমার জানের কোনো কলঙ্ক নেই। নীলা 2 হাতে জাপটে ধরে জুবায়েরকে। জুবায়ের নিজের ভালোবাসায় নীলাকে পূর্ণ করে দেয়। নীলা জুবায়েরের গভীর ভালোবাসার স্পর্শে কেঁপে কেঁপে ওঠে। জুবায়ের দেখতে ভীষণ সুন্দর ছিল, কিন্তু রাফসানের চেহারার জন্য জুবায়ের নিজের চেহারা বিসর্জন দিয়েছে ভালোবাসার মানুষের জন্য। জুবায়ের ও নীলার বিয়ে দেখতে দেখতে আজ 1 বছর পূর্ণ হলো। হ্যাঁ, নীলা আজ মা হতে চলেছে। জুবায়ের যখন এই খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে নীলাকে এসে কোলে করে সারা বাসা ঘুরিয়েছে আর চিৎকার করে সবাইকে বলেছে, আমি বাবা হতে যাচ্ছি। জুবায়েরের পাগলামি দেখে নীলা হতবাক হয়ে যায়। জুবায়ের ও নীলার সংসার খুব সুখে কাটতে থাকে। নীলা আজও জানে না এটা রাফসান না, এটা হলো জুবায়ের। রাফসানের চেহারা নিয়ে তার কাছেই আছে। বুঝতেও পারল না অবুঝ নীলা। সারা জীবন অবুঝ বালিকা হয়েই থেকে গেল। এটা তার ভালোবাসার মানুষ রাফসান, তার ডাক্তার সাহেব না। রাফসানের একটি কথা সত্যি, নীলা সত্যিই অবুঝ বালিকা। অবুঝ বালিকায় রয়ে গেল। নিতু চৌধুরী ও রফিক চৌধুরী দেশে তার বোন ও দুলাভাইকে জানিয়েছেন রাফসান ও নীলা তাদের কাছেই থাকবে। তার বোন দুলাভাইও আপত্তি করেনি, কারণ তারাও জানে মেয়েকে এত বছর পর কাছে পেয়েছে ছোট বোন, সেখানেই থাক।
আর তারা ভেবেছে রাফসান ও নীলা ওখানেই ভালো থাকবে। তারা জানতেও পারল না রাফসান এই পৃথিবীতেই নেই। জুবায়ের আজ আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, রাফসান তুই যেখানেই থাক, তুই ভালো থাক, সুস্থ থাক। আজ তোর ভালোবাসার মানুষটিকে আমি পেয়ে ভালো আছি। তবে হ্যাঁ, একটি কথা, এ জন্মের পরের জন্মে নীলা কিন্তু শুধুই আমার। তখন কিন্তু আমি তোমাকে কখনো ভাগ দিব না, কারণ আমি তখন নীলার প্রথম ভালোবাসা হতে চাই, প্রথম প্রেমিক পুরুষ হতে চাই, ওর শরীরের প্রথম ছোঁয়া আমি দিতে চাই। আর তোকে অ্যালাউ করব না, কখনো না। আমি জোবায়ের, আমি সেইভাবেই তোর কাছে প্রতিজ্ঞা করছি। ছিনিয়ে নিব তোর কাছ থেকে আমার ভালোবাসার নীলাকে। নীলা আজ একটি পুত্র সন্তান হয়েছে। জুবায়ের খুব খুশি, তার খুশির সীমা নেই। পুত্র সন্তানটি দেখতে একদম জুবায়েরের মতো হয়েছে। আসলে জিন বলে তো একটি কথা আছে, তাই না? সবাই অবাক হয়ে যায়, এই বাচ্চার চেহারা কেন বাবার সাথে মিল নেই। নিতু চৌধুরী, রফিক চৌধুরী তারা তো বুঝেই যায় কেন এই ছেলের চেহারা এই রকম হয়েছে। নীলা বাচ্চাকে দেখে বলে জুবায়েরকে, আচ্ছা দেখেছেন ডাক্তার সাহেব, এই বাচ্চা দেখতে আপনার সেই বন্ধু জুবায়ের ভাইয়ের মতো হয়েছে না? দেখুন না, ওনার মতো নাক, ওনার মতো গায়ের রং, ওনার মতো দেখতে। জুবায়ের হেসে বলে, হ্যাঁ, তুমি হয়তো মনে মনে ওকে পছন্দ করতে, এজন্যই তোমার ছেলের চেহারা ওর চেহারা পেয়েছে। নীলা তার ডাক্তার সাহেবকে ঘুষি মেরে বলে, আমি শুধু আপনাকে আপনাকে আমার ডাক্তার সাহেবকে ভালোবাসি, ভালোবাসবো সারা জীবন, ভালোবাসবো, বুঝতে পেরেছেন? জুবায়েরও ভালোবেসে তার ভালোবাসার নীলাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমিও সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসি, তোমার জন্য নিজের জীবন দিতেও এক মুহূর্ত দ্বিধা করব না। ভালোবাসারা ভালো থাকুক, বেঁচে থাকুক সবার অন্তরে, সবাই পাক একে অন্যের ভালোবাসা, স্বচ্ছ ভালোবাসা, খাঁটি ভালোবাসা। সমাপ্ত।